আসসালামু আলাইকুম এভরিওয়ান। হৃদিতা গল্পের 4 নাম্বার পার্ট। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পিছন ফিরে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এ তো দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা, মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। তাহলে তানবীরের কথা ঠিক, ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী। বাড়িওয়ালার মেয়ে চিৎকার মেরে বলল, ওই ছেলে, তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমিষেই ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম, ইয়ে মানে আমি এখানের নতুন ভাড়াটিয়া। বাড়িওয়ালার মেয়ে বলল, তো ছাদে কেন আসলি? আমি নিশ্চুপ। বাড়িওয়ালার মেয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমি বললাম, সরি, ভুল হয়ে গেছে, এখন আর ছাদে আসবো না। বাড়িওয়ালার মেয়ে বলল, আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা, কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না, কথাটি যেন মনে থাকে। আমি বললাম, জি আচ্ছা, মনে থাকবে। তারপর সেখানে আর কোনো কথা বললাম না। আমার জীবনে এই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করলো। কি সাংঘাতিক মেয়ে, আমাকে চিনে না জানে না আর আমার সঙ্গে কি না দুর্ব্যবহার করলো। না, এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে, নয়তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। অপরদিকে তানিশার বাবা মা ভালো নেই, যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল। এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তানিশাদের বাড়িতে তার বাবা মার মুখের বিষণ্ণতার প্রতিচ্ছবি লেগেই থাকে। সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে। আজকের পরিস্থিতিটা এমন হতো না যদি ওই দিন সেই গালিগুলো না দিত। কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারল না। তবে তানিশারও এখন অনুশোচনা হচ্ছে, কেন সে তার ভাইকে এসব বলতে গেল। হৃদিতার ফ্যামিলি তো ইতোমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলেছে। তারা যখন বুঝতে পেরেছে নির্দোষ একজন মানুষ, যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপদস্থ অপমান সহ্য করলো, কিন্তু প্রকৃতপক্ষে সে তো অপরাধ করেইনি, তারপরও তাকে শাস্তি পেতে হলো। এটা যার সঙ্গেই হোক না কেন মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু রনি তো পরিস্থিতির শিকার, তার কথা তো তখন গলা ফাটিয়ে বললেও কেউ শুনতো না। যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল তখন তাদের সামনে সত্যটা প্রকাশিত হলো। সত্যটা জানার পর হৃদিতা সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত। অনুশোচনায় বারবার বিবেক নাড়া দিয়ে উঠছে তাদের, কিন্তু তাদের এই অনুশোচনা আর অনুতপ্ত সেটা এখন মূল্যহীন, আবেগ ছাড়া কিছুই না। এবার গল্পের বর্তমানে ফিরা যাক। আমি তানবীরের উদ্দেশ্য করে বললাম, দোস্ত, বাড়িওয়ালার মেয়েটার নাম কি বলতো? তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম শুনে তুই কি করবি? আমি বললাম, আরে ভাব ধরিস কেন, বলতে বলছি বল। তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী, এবার ইন্টার 2য় বর্ষে পড়ছে। আমি বললাম, দোস্ত, তুই যা বলছিস একদম রাইট, দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে, কিন্তু তার আচরণ একটুও ভালো না। বিকেলে একটু ছাদে ঘুরতে গিয়েছিলাম, আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো দোস্ত, যা বলার মতো না। তানবীর বলল, আগেই বলেছিলাম বাড়িওয়ালার মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না, মেয়েটা কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। আমি তো আজ প্রায় 3-4 মাস এখানে আসছি, ভুলেও তো তার সামনে পড়ি না। আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলেছে। আচ্ছা বাদ দে এসব, একটা কাজের কথা ছিল তোর সঙ্গে। আমি বললাম, কি কাজের কথা বল। তানবীর বলল, ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন, কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না। তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর, নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস, সেটাতেই তোর খাওয়া থেকে শুরু করে বাড়ি ভাড়া পড়াশোনার খরচ ভালোই চলবে। আমি বললাম, দোস্ত, আমার কোনো সমস্যা নাই, তাছাড়া তুই যে জব করিস সেটাতে ভাবাভাবির কোনো বিষয় নেই, তুই চাইলে কালকেই আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস। তানবীর একটু নিচু স্বরে বলল, দোস্ত, কিছু মনে করিস না, আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন এমনি বসে খাওয়াবো, এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো, তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ। আমি বললাম, আরে দোস্ত, কি সব আবল তাবল বলছিস? তুই যে আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক, তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি। তুই আমাকে পার্ট টাইম জব নিয়ে দিতে চেয়েছিস, এতেই অনেক। এছাড়া আমাকে তো কদিন পর এমনিতেই চাকরি করতে হতো। তানবীর বলল, আচ্ছা, আমি তাহলে বসকে ফোন করে তোর চাকরির বিষয়টা কনফার্ম করছি। তানবীর এই বলে ফোন বাইরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ কথা বলে এসে বলল, দোস্ত, নো টেনশন, তোর চাকরি হয়ে গেছে, আর হ্যাঁ, কালকে গিয়ে কলেজে অ্যাডমিশনটা করিয়ে নিবি, কেমন? হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান।
আমি বললাম ধন্যবাদ বন্ধু, আমি আসলে কল্পনাও করিনি ঢাকা শহরে অসময়ে এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটা হেল্প পাবো। বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকা রওনা দিয়েছিলাম এবং তার ওখানে গিয়েছিলাম। সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে 2টা দিন হয়তো থাকতে হবে, রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো। তখন রাকিব নিমিষেই তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানোর বিভিন্ন রকমের বাহানা করলো। আমি তো আর ছোট বাচ্চা না যে তারা ইশারা করে কি বললো সেটা বুঝবো না। তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম। রাস্তার ফুটপাতে 2টা দিন নির্ঘুমে কাটিয়েছি। কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। একা একজনকে কেউ বাসা ভাড়াও দিতে চায়নি। তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম সেটা শুনে তুই ঠিকই আমার পাশে এসে দাঁড়ালি। ঢাকা শহরে উপকার করলে একমাত্র তুই করেছিস। তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না দোস্ত। এইটুকু বলেই থেমে গেলাম। তানভীর বলল, আরে সবাই কি বন্ধুর বিপদে পাশে থাকতে পারে নাকি? সবাই তো আর বন্ধুর বিপদে পাশে থাকে না। ওরা হচ্ছে সুসময়ের বন্ধু। আজ তোর সময় ভালো, সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে। যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যে কথাগুলো বললি এটা নতুন কোনো বিষয় না। আসলে এই ঢাকা শহরের মানুষজন তাদের আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকবে তারা সেটা আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেয়। তোর বেলাও তাই হয়েছে। আচ্ছা যাই হোক, এখন রাত প্রায় 10টা বাজে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম ওকে দোস্ত। তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমোতে গেলাম। চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রুক্ষেপ নেই। বারবার শুধু কাকা কাকিমার কথা, তানিশার কথা খুব মনে পড়ছে। ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি, কখনো বুঝতেই দেয়নি আমি এতিম। যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না, কথাটা শুনে নিমিষেই সব কেমন জানি উল্টোপাল্টা হয়ে গেল। তানিশার কথাটা কি আদৌ সত্যি বলছে নাকি মিথ্যা? মিথ্যা হতে যাবে কেন? কাকাই তো আর মিথ্যা বলবে না। তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল। ভালো থেকো তোমরা, তোমাদের আমি আমার বাবা মার মতোই ভালোবাসি। আর হয়তো তোমাদের ওখানে যাব না। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো তানভীরের ডাকে। তানভীর বলল, দোস্ত উঠে পড়, রেডি হয়ে নে, বস ফোন করেছিল, আজকেই তোকে নিয়ে যেতে বলছে। আমি বললাম ওকে, রেডি হচ্ছে আমি। তারপর তানভীরের সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে। লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে সাধারণত বড় লোকরাই আসে। রেস্টুরেন্ট দেখেই বোঝা যাচ্ছে তানভীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল। ওই লোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করলো না। চাকরিটা হয়ে গেল। মাস শেষে স্যালারি নির্ধারিত করলো 15,000 টাকা। এ দিয়ে মাশাআল্লাহ আমার ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। তানভীরকে আরো একবার ধন্যবাদ দিয়ে বললাম, দোস্ত আজকে চল হাজি বিরিয়ানি খাবো। তানভীর বলল, আমার কাছে টাকা নাই, আরেকদিন খাও মনে। আমি বললাম, আরে ধুর, আমি তোকে খাওয়াবো। হাজার হোক চাকরি নিয়ে দিলি, ট্রিট তো তোর জন্য প্রাপ্যই আছে। রাতে বাইরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গেটে আসতেই লক্ষ্য করলাম তালা ঝুলানো। এটা দেখেই রীতিমতো অবাক হয়ে তানভীরকে জিজ্ঞেস করে উঠলাম, দোস্ত গেটে তালা দেওয়া থাকলে কিভাবে রুমে যাব? রাত তো এখনো 10টা বাজে নাই, এর মধ্যে তারা গেটে তালা লাগিয়ে দিল। তানভীর বলল, এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত 9টার সময় গেটে তালা লাগিয়ে দেয়। মেয়েটা বদমেজাজি প্লাস মিচকা শয়তান। দোস্ত টেনশন করিস না, আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিচ্ছি। এই বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো, বাবা তোমরা কিন্তু বিরক্ত হইও না প্লিজ। আরোহী মাঝে মধ্যেই গেটের তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয়। আমি বললাম, আঙ্কেল আরোহী এসব কেন করে? আঙ্কেল বললেন, আরোহী চায় না এই বাসাতে কেউ ভাড়া থাকুক, তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানভীর আমার পূর্ব পরিচিত ছিল, যার দরুন তাকে আর না করতে পারিনি। আচ্ছা বাদ দাও এসব কথা, এই চাবিটা তোমাদের কাছেই রাখো। মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তো তার ডুপ্লিকেট চাবি এইটা। আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানভীরের হাতে দিল। তারপর তিনি রুমে চলে গেলেন। অপরদিকে রিজিতা তানিশাকে বলল, তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? তানিশা বলল, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করেছিলি। সেই দিন আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি, তোর এই খ্যাতমার্কা চেহারায় কোনো মেয়েই তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তরে শুধু একটা কথাই বলেছিল, একদিন রিজিতাও আমাকে ভালোবাসবে, দেখে নিস। আর আমি যেটা বলি সেটা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করেই জানিস। সেদিন থেকে তোর পেছনে ও কাঁঠালের আঠার মতো 2টা বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার জিদটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওকে দিতে হবে, তারপর আমি খেতে পারবো। সব সময় এমন প্যারাই দিত। রিদিতা বিশ্বাস কর,
মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসা থেকে ও চলে যাচ্ছে না কেন, চলে গেলে হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগেই সবকিছু বলছি, তুই আমাদের রক্তের কেউ না, অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও সেটাই করলো, আমাদেরকে ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজ গুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্যই তো সব ঘটনা ঘটেছে, এসব ভেবে রিদিতা নিজের মধ্যেই অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আর আসবে না? তানিশা বলল, আমার মনে হয় না যে ও আমাদের গ্রামে আসবে। রিদিতা কথাটা শোনা মাত্রই যেন তার সব আশা নিমিষেই শেষ হয়ে গেল। রিদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে রিদিতা মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য বোঝে না, তেমনি রনি চলে যাওয়াতে রিদিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। একদিন হুট করেই শফিক সাহেব তার স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠলেন, এই রিদিতার মা, একটা খুশির খবর আছে। রিদিতার মা বলল, কি খবর বলো? শফিক সাহেব বললেন, রেহেনা আপা আমাদের রিদিতা মামুনিকে পছন্দ করেছেন, বিয়ের কথাও বলেছেন। রিদিতার মা বলল, ওহ, তার মানে রেহানা আফার ছেলে নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনির বিয়ের কথা উঠেছে? শফিক সাহেব বললেন, হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহানা আপা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবারের পর্ব শেষ করে রিদিতা মামুনিকে নাকি রেহানা আফার অনেক পছন্দ, তাই রিদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চায়। রেহানা আপার কথা শুনে তার প্রতি উত্তরে আমি শান্ত গলায় বললাম, আপা আমি আগে আমার মেয়ের মতটা শুনি, তারপর আপনাকে জানাচ্ছি। এই বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম। এখন বলো নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনিকে কেমন মানাবে? রিদিতার মা বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে রিদিতাকে জানাও সে কি মত দেয়। শফিক সাহেব বললেন, হ্যাঁ, ভালো একটা কথা বলেছ, আগে রিদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রীর সাথে এসব কথা আলোচনা করছে, এর মধ্যে রিদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু তার মুখ ভার। শফিক সাহেব তার মেয়ের মুখটা ভার দেখে বলে উঠল, রিদিতা? রিদিতা বলল, জি আব্বু বলো। শফিক সাহেব বললেন, মা আমরা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাহলেই আমরা এই বিষয়ে এগুতে পারবো। রিদিতা বলল, আব্বু কি সিদ্ধান্ত নিয়েছো? শফিক সাহেব বললেন, সিদ্ধান্তটা হচ্ছে আমাদের রিদিতা মামুনি তো এখন অনেক বড় হয়েছে, তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে চাচ্ছি। শফিক সাহেব কথাটি হেসে খেলে বললেও রিদিতার মনে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই কলেজে তানিশার কথা শুনে রিদিতার মন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার তার বাবা এসব বলছে। রিদিতা নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলল, আব্বু তুমি যদি জোর করে কারো কাছে আমার বিয়েটা দাও তাহলে তোমার মেয়ে হারাবে, এইটুকু মনে রেখো। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে থতমত খেয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, এই তোমার মেয়ে কি বলছে বলো তো? আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম, আর এতেই আমি নাকি মেয়ে হারাবো, এটা কেমন কথা? রিদিতার মা বলল, আমার মনে হয় রিদিতা কাউকে পছন্দ করে, এর জন্য বিয়ের কথা শুনেই রিয়াক্ট করতে শুরু করেছে। শফিক সাহেব একটু চিন্তা করে বলল, হ্যাঁ সেটাই হবে হয়তো। এইদিকে তানবীর নতুন চাকরির সুবিধার জন্য তার অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানবীর ব্যাগে সবকিছু গুছিয়ে নিচ্ছে, এটা দেখে আমি বলে উঠলাম, আরে দোস্ত সবকিছু এভাবে গোছগাছ করে নিচ্ছিস কেন? তানবীর বলল, দোস্ত আমার তো চাকরিটা হয়ে গেছে, তোকে কিছুদিন আগে যে চাকরিটার কথা বলেছিলাম না, সেই চাকরিটাই হয়ে গেছে, এখন সেখানেই যেতে হবে। আমি বললাম, সেখানে মানে কোথায় যাচ্ছিস? তানবীর বলল, চিটাগাং। দোস্ত আঙ্কেলকে তোর কথা বলছি, তুই এখানেই থাকতে পারবি। আমি নিশ্চুপ। তানবীর হাতে ব্যাগ নিয়ে বলল, আরে বন্ধু মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে, তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখা করে যাব। এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম, আজ সেও চাকরির জন্য চলে যাচ্ছে, যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতেই তানবীর কাঁধে হাত রেখে বলে উঠল, কিরে দোস্ত যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি চল। এই বলে তানবীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানবীরকে বাসে তুলে দিয়ে আসতে লাগলাম। পেছন দিক থেকে তানবীর বলে উঠল, দোস্ত ভালো থাকিস, আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। আমি বললাম, না রে দোস্ত, তোকে ভুলবো না, তুইও ভালো থাকিস। এসব কথা শেষ করতে গাড়ি স্টার্ট দিল। তারপর তানভীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, তোর বন্ধু চলে গেল, তাহলে তুই এখানে কেন আটকে থাকলি? তুইও চলে যেতি তোর বন্ধুর সাথে। আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে তার গালে কয়েকটা কষে থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে এক পা সামনে বাড়াবো, এমন সময় আরোহী পেছন দিক থেকে এমন একটা কথা বলল যেটা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না।